আমাদের মমতা মহিমা দেশ নেত্রী শেখ হাসিনাকে আবার ধন্যবাদ জানাই। জননেত্রী শেখ হাসিনাকে মাদার অফ এডুকেশন উপাধিতে ভূষিত করছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি শুকুরের বাচ্চা যখন হেঁটে যায়। রাজনীতি হলো জনগণের সেবা, রাজনীতি হলো জনগণের কণ্ঠস্বর। তবে রাজনৈতিক অঙ্গনে প্রায়ই সুবিধাবাদ, দলবদল এবং ক্ষমতাকেন্দ্রিক অবস্থান দেখলে মনে হয় রাজনীতি আর মানুষের সেবা নয়, রাজনীতি এখন আর অসহায় মানুষের না বলা কথা নয়। রাজনীতি এখন টাকা কামানোর এক আলাদিনের চেরাগ, যার মাধ্যমে নিঃস্ব অসহায় মিসকিনেরও ভাগ্যের তালা খুলে যায়, যার কারণে মানুষ ফ্যাসিস্ট সরকারকেও মমতাময়ী মা বলতে দ্বিধা করে না। সম্প্রতি রাশেদ খানের একটি বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। এর আগে আওয়ামী লীগ সরকারের সময় শেখ হাসিনাকে মমতাময়ী মা বলে সম্বোধন করেছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। আমাদের মমতাময়ী মা দেশ নেত্রী শেখ হাসিনাকে আবার ধন্যবাদ জানাই, তিনি তরুণ সমাজের পাশে এসে দাঁড়িয়েছেন। সে সময়ে রাশেদের পাশে থেকে একই ধরনের বক্তব্য দেন নুরুল হক নুরু। জননেত্রী শেখ হাসিনা আমাদের দাবি মেনে নেওয়ায় আমরা আজকে আপনাদের মধ্য থেকে জননেত্রী শেখ হাসিনাকে মাদার অফ এডুকেশন উপাধিতে ভূষিত করছি। একদিকে আওয়ামী আমলে ফ্যাসিস্ট সরকারের সঙ্গে রাশেদ খানের ঘনিষ্ঠ সম্পর্ক, অন্যদিকে হাসিনা পতনের ঠিক পরেই শহীদ জিয়ার আদর্শে নিজেকে আবৃত করে ফেলেন রাশেদ খান। এ কারণে সাধারণ মানুষের অনেকেই তাকে পল্টিবাজ রাশেদ সম্বোধন করে ডেকে থাকেন। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শ আমি মানি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নিজের আসন পাকাপোক্ত করতে রাশেদ খান পূর্বে যেমন শেখ হাসিনাকে মমতাময়ী মা বলে সম্বোধন করেছেন, ঠিক একইভাবে বিএনপিতে যোগ দেওয়ার পরে মনোনয়ন পাওয়ার জন্য তারেক রহমানকে তোষামত করতে এক পাও পিছপা হননি। রয়েছে এমন সমালোচনা। জনাব তারেক রহমানের সাথে আমার সেই ফ্যাসিবাদ আমল থেকেই সম্পর্ক। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন। আমি তার সাথে রাজনীতি করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। রাশেদ খানের বিএনপিতে যোগদান নিয়েও রাজনৈতিক অঙ্গনে রয়েছে নানা বিতর্ক। নির্বাচনের ঠিক আগ মুহূর্তেই রাশেদ খান বিএনপিতে যোগ দেন, কিন্তু কেন? এ বিষয়ে রাজনৈতিক মহলের একটি অংশের মতে গণ অধিকার পরিষদ থেকে মনোনয়ন বা আসন নিশ্চিত না হওয়ায় তিনি বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করে দলে যোগ দেন। একই সঙ্গে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্টদের দাবি। রাশেদ খান গণ অধিকার পরিষদ ছাড়ছে কারণ হচ্ছে যে সে সিট পায়নি। আপনি যখন সংসদ নির্বাচন হয়েছে তখন দেখবেন যে ও নমিনেশন নেওয়ার জন্য পাগল হয়ে গেছিলো, বিএনপির কাছে ধর্ণা দিছিল, বললো যে আমাকে একটা সিট দাও, আমাকে ইয়ে করো। যখন পাত্তা পায়নি তখন যে ওটা গণ অধিকার পরিষদ ছেড়ে যে বিএনপির কাছে ধর্ণা দিছে তখন যে ফুটেজ করার জন্য সে এখন দেখবেন আপনার বিভিন্ন টক শোতে যায়, যে বিভিন্ন রকম কথাবার্তা বলে। এগুলো যে একবার বলবো যে টু মাছ। এগুলো বাংলাদেশের জন্য একটা বিষ পদার্থ। এগুলো যে থাকলে বাংলাদেশের জন্য খুব ক্ষতি হবে। বিএনপির মধ্যে নিজের অবস্থান শক্ত করতে বিভিন্ন সময় রাশেদ খান জামায়াত এনসিপি 11 দলীয় জোটের নেতৃবৃন্দের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করে আসছেন। সম্প্রতি জামায়াতে ইসলামীকে নিয়ে তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে, যেখানে তিনি জামায়াতে ইসলামীকে জালেম বলে উল্লেখ করেছেন। একজন ধর্ষকের পক্ষে ডাক্তার শফিকুর রহমান বিবৃতি দিয়েছেন, এই বাংলাদেশে বর্তমানে জামাত ইসলামের থেকে বড় জালিম আর কেউ নাই। আমাদের স্লোগান সবার আগে বাংলাদেশ, আর ওদের স্লোগান হলো সবার আগে পাকিস্তান। ওরা অখণ্ড পাকিস্তানের স্বপ্ন দেখছে। এছাড়াও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধেও এক বক্তব্যে তাকে দুর্নীতির অভিযোগ আনতে দেখা যায়। হাসনাত আব্দুল্লাহরা এখন শেখ হাসিনার মতন গলাবাজি করছে। হাসনাত আব্দুল্লাহ দুর্নীতি করে নাই, তাহলে তার এলাকায় যে প্রায় 350 কোটি টাকার অধিক উন্নয়ন প্রকল্পের নামে বাজেট নেওয়া হলো, এটা কি দুর্নীতি না? শুধুমাত্র উন্নয়ন প্রকল্পের নামে যে লুটপাটের প্রকল্প নেওয়া হয়েছিল, এটা কি দুর্নীতি নয় বন্ধুগণ? অন্যদিকে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের দ্বিতীয় বিয়ে নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে বিভিন্ন নেতিবাচক বক্তব্য দিতে দেখা যায়। নারী ঘটিত যে বিষয়টি আসলে সামনে শেখ হাসিনা হাজির করেছিল, আমরা ওইটাকে আসলে বানোয়াট মনে করেছিলাম। তিনি প্রকৃতপক্ষে ভিকটিম ছিলেন না।
বরং তিনি মামুনুল হক সাহেব একটা অপরাধে তিনি আসলে জড়িয়ে পড়েছিলেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত আরেকটি ভিডিওতে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারিকে উদ্দেশ্য করে অকাট্য ভাষায় গালিগালাজ করতে দেখা যায় রাশেদ খানকে, জানিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়। এই নাসির উদ্দিন পাটোয়ারি শুয়োরের বাচ্চা যখন হেঁটে যায়, ওই শুয়োরের বাচ্চা আপনি মানুষের বাচ্চা হিসেবে দেখেন, তাহলে কি হবে? আমি এর আগেই বলেছিলাম যে কতিপয় শুয়োরের বাচ্চার জন্ম হয়েছে যারা আজকে রাজনীতিকে কলুষিত করছে। এই নাসির উদ্দিন পাটোয়ারি তাদের একজন। অনেকে মনে করছেন রাশেদ খান ফেসিস্টকে পুনর্বাসন করার পুরো রোডম্যাপ নিয়ে মাঠে নেমেছেন। রাজনৈতিক ব্যক্তিবর্গকে নিয়ে এমন বিস্ফোরক বক্তব্য ফেসিবাদ বিরোধীদের মাঝে ভাঙন সৃষ্টি করছে এবং ফেসিবাদকে শক্তিশালী করছে বলে দাবি অনেকেরই। এই রাশেদ যা করতেছে, আমরা মনে করি ফেসিবাদ বিরোধী শক্তিগুলোর ভিতর কিভাবে ভাঙন ধরানো যায় তার চূড়ান্ত রুটম্যাপ তৈরি করে সে মাঠে নেমেছে। সে আমিরে জামাতকে আঘাত করছে, সে এনসিপির প্রত্যেকটা নেতাকর্মীকে আঘাত করছে। অথচ এই এনসিপির হাসনাত, এই এনসিপির সার্জিস, এই ছেলেগুলো যদি জুলাইয়ে মাঠে না থেকে সরে যেত তাহলে হাসিনাও দেশ ছেড়ে পালাতো না, তাহলে আমাদেরও নতুন করে এই সরকারের ক্ষমতায় বসা সম্ভব হতো না। তো এই সরকারের একটা অংশ হচ্ছে গণ অধিকার পরিষদ। এই গণ অধিকার পরিষদের রাশেদের বক্তব্য কিন্তু তারেক রহমানের বক্তব্য বলে জনগণ মনে করে, কারণ জনগণ মনে করে এই সরকারের যারা জোটের অংশ তাদের বক্তব্য মানে বিএনপি সমর্থন করে। তাহলে বিএনপি কিভাবে এরকম উগ্র মাতাল পাগল একটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণকারী নেতাকে সামনে নিয়ে প্রতিনিয়ত বক্তব্য দিচ্ছে আমার বুঝে আসে না। সেজন্য আমি মনে করি যে কোনোভাবে দ্রুত সময়ের ভিতর মানসিক ট্রিটমেন্ট দরকার এই রাশেদের, কারণ এই রাশেদ যদি এইভাবে বক্তব্য দিতে থাকে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একটা কনফ্লিক্টে তৈরি হবে এবং এই সুযোগটা আওয়ামী লীগ খুঁজছে। যখন আমি হাসনাতকে গালি দিব, যখন রাশেদ নাহিদকে গালি দিবে, তখনই আওয়ামী লীগ সুযোগটা পেয়ে যাবে আর তারা বলবে আমরাও তো একই কথা বলি। সুতরাং আওয়ামী লীগ সুযোগ পায়, ফ্যাসিবাদী শক্তিগুলো যে সুযোগ পায় এমন কোনো বক্তব্য রাশেদ দেখ অথবা এই সরকারের কোনো মন্ত্রী দেখ, আমরা সেটাকে ভারতীয় এজেন্ডার অংশ মনে করি। এদিকে রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অন্যায়ভাবে টাকা আত্মসাতের অভিযোগও উঠেছে। এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের কাছ থেকে বিভিন্নভাবে অর্থ হাতিয়ে নিয়েছেন বলেও অনেকে অভিযোগ করেছেন। ব্যাংকে বড় ধরনের একটা আর্থিক কেলেঙ্কারি হয়েছে, যার মূলে রয়েছে এই রাশেদ খান। আমাকে বিভিন্ন রকম চাপ দিয়ে মূলত এটা করাইছে আর কি। সে আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু কথা বলতো, কিন্তু বিভিন্ন সময় সে আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে আঘাত করতো এবং অনেক অর্থ নিয়েছে। তার মাসে অন্তত ঢাকা শহরে 3 লক্ষ টাকার উপরে মনে করেন ব্যয় হয়, যা একজন মনে করেন সরকারি বড় কর্মকর্তাও সম্ভব না। এইগুলোর উৎস কোথায়, টাকার উৎস কোথায় বলেন? একইভাবে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিব হলের নাম পরিবর্তনের প্রসঙ্গে শিবির নেতাদের সমালোচনা করে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন রাশেদ খান। ঢাবিতে শেখ মুজিবের নামে থাকা হলের নাম পরিবর্তন করে ওসমান হাদির নাম না করায় সিনেট থেকে ওয়াকআউট করেন ডাকসু ভিপি সাদিক কাইম ও জিএস এস এম ফরহাদ। বিষয়টির সমালোচনা করে রাশেদ খান ফেসবুকে লেখেন, শেখ মুজিবুর রহমানকে ফেসিবাদের আইকন জানার পরেও কেন তার নামে স্লোগান দেওয়া হলো, আর এখন কেন তার নামে থাকা হলের নাম পরিবর্তনের জন্য শিবির নেতারা আন্দোলন শুরু করেছেন। শেখ মুজিবুর রহমানকে গণ অভ্যুত্থানের সময় জীবিত হয়ে ফিরে এসে সাদিক কাইম বা ফরহাদের গালে থাপ্পড় মেরেছিলেন। নুরুল হক নূর, রাশেদ খান ও আমজনতার তারেক রহমান মিলে 2021 সালে গণ অধিকার পরিষদ গঠন করেন। এ সময় বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগও উঠে তাদের বিরুদ্ধে। এরপর নানা কারণবশত গণ অধিকার থেকে বের হয়ে যায় অনেকেই। যখন যেই সরকার ক্ষমতায় থাকে রাশেদ খানের মতো নেতারা উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরই দাবিদারি করে বলেই সমালোচনা রয়েছে। এমনকি এই ধরনের নেতাদের কোনো রাজনৈতিক আদর্শ নেই বলেই নিজের স্বার্থে জুলাইয়ের পক্ষের শক্তিদের চরিত্র হনন করছেন এমন মত সংশ্লিষ্টদের। দেশের জন্য ও ফেসিবাদী ঐক্য বজায় রাখার স্বার্থে উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য থেকে রাশেদ খানকে বিরত থাকার আহ্বান সচেতন মহলের। রাকিব ইদ্রিস, বাংলা এডিশন।